আসসালামু আলাইকুম। ৫ শ্রেণীর ব্যক্তি কোনোভাবেই ওয়ারিশ সম্পত্তির ভাগ পাবে না। তারা যতই আইনের আশ্রয় নিক বা বিজ্ঞ আদালতে শরণাপন্ন হোক, কোনোভাবেই তারা যত চেষ্টাই করুক না কেন, এই ৫ শ্রেণীর অন্তর্ভুক্ত যদি হয়ে থাকে, তাহলে তারা তাদের পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তির ভাগ কখনো তারা নিতে পারবে না। যে ৫ শ্রেণীর ব্যক্তিকে স্থায়ীভাবে উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, আজকের ভিডিওতে আমি তাদের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ১ নম্বরে, যে সকল ব্যক্তিরা উত্তরাধিকার সম্পত্তির মালিকানা বা উত্তরাধিকার সম্পত্তির ভাগ বা অংশ দাবি করতে পারবে না, তারা হচ্ছে ১৯৬১ সালের ১৫ই জুলাইয়ের পূর্বের ঘটনা যদি হয়ে থাকে। সাধারণত আমরা এই বিষয়টি অনেকেই অবগত নাই। আমরা মনে করি যে আমার পিতা বা আমার অভিভাবক, অনেকেই মনে করে যে আমাদের পূর্বপুরুষ, অর্থাৎ সিএস রেকর্ডের সময় আমাদের পূর্বপুরুষ মালিক ছিল, এসএ রেকর্ডের সময় আমাদের পূর্বপুরুষ মালিক ছিল, পরবর্তীতে আরএস রেকর্ডে এসে আমাদের নাম আসেনি বা রেকর্ডে আমাদের নাম বাতিল করা হয়েছে বা আমাদেরকে ইচ্ছাকৃতভাবে সম্পত্তি প্রদান করা হয়নি। কিন্তু যদি বিষয়টি এরকম হয়ে থাকে, অর্থাৎ সিএস রেকর্ডে যিনি মালিক ছিল, এসএ রেকর্ডেও ধারাবাহিকভাবে তার পরবর্তী অংশীদার হিসেবে কোনো একজন ওয়ারিশ অংশ পেয়েছে। এখন দেখা যাচ্ছে যে এসএ রেকর্ডের ওই ব্যক্তি যিনি অংশ পেয়েছে বা তিনি মালিকানা লাভ করেছে, উনি কিছুদিন পর, অর্থাৎ ১৯৬১ সালে যে ১৫ই জুলাই, তার পূর্বে উনি মারা গিয়েছে। এখন ১৯৬১ সালে ১৫ই জুলাইয়ের পূর্বে উনি যখন মারা যাচ্ছে, উনি ওই সময় মারা যাওয়ার পূর্বে আবার ওনার কোনো একজন কন্যা সন্তান তিনিও মারা যাচ্ছে বা ওনার কোনো একটা পুত্র সন্তান মারা যাচ্ছে। অর্থাৎ বিষয়টি যদি এইভাবে আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে, ধরে নিই যে আব্দুর রহিম নামে একজন ব্যক্তি, ওনার একটা কন্যা বা ওনার একটা পুত্র সন্তান বা ওনার আরও একাধিক সন্তান আছে। এখন এমন অবস্থায় উনি জীবিত থাকা অবস্থায় ওনার একটি পুত্র সন্তান মারা গিয়েছে। ওনার যে পুত্র সন্তান মারা গিয়েছে, এই পুত্র সন্তানের ছেলে মেয়েরাও আছে। এমন ক্ষেত্রে উনি আবার পরবর্তীতে, অর্থাৎ আরএস রেকর্ডের পূর্বেই বা ১৯৬১ সালের ১৫ই জুলাইয়ের পূর্বেই উনিও আবার মারা যাচ্ছে। যখন উনি মারা গেল, উনি মারা যাবার পর এই যে রেকর্ড, পরবর্তীতে যে রেকর্ড হয়েছে, অর্থাৎ আরএস রেকর্ড যখন হয়েছে, এই আরএস রেকর্ডে আব্দুর রহিমের যে সন্তান মারা গিয়েছে, ওই সন্তানের পরিবর্তে আরও অন্যান্য যে ছেলে মেয়েরা রয়েছে আব্দুর রহিমের, সেই ছেলে মেয়েরা নিজেদের নামে সম্পত্তি রেকর্ড করে নিয়েছে। কিন্তু ওই যে আব্দুর রহিমের যে ছেলেটা আব্দুর রহিমের পূর্বে মারা গিয়েছিল, ওনাদের যে সন্তান রয়েছে বা ওনাদের যে ছেলে মেয়েরা রয়েছে, তাদের নামে সম্পত্তি দেওয়া হয়নি বা তাদের নামে রেকর্ড করা হয়নি। এখন সেই সন্তানেরা বড় হয়েছে বা তারা বুঝতে শিখেছে এবং তারা এটা জানতে পেরেছে যে তাদের পিতা সম্পত্তি পেত বা তাদের পিতা দাদার কাছ থেকে বা নানার কাছ থেকে তারা যে সম্পত্তিটা লাভ করত, সেই সম্পত্তি তাদেরকে দেওয়া হয়নি। এবং তারা মনে করছে যে হয়তোবা তাদেরকে ইচ্ছাকৃতভাবে এই রেকর্ডে তাদের নাম দেওয়া হয়নি বা তাদের নামে রেকর্ড অন্তর্ভুক্ত করা হয়নি বা তাদের নামে সম্পত্তি প্রদান করা হয়নি। এখন যদি এটা মনে করে তারা কোর্টের দ্বারস্থ হয় বা বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে তারা যদি কোনো ধরনের মামলা দায়ের করে এবং তাদের অংশ বুঝে পাওয়ার জন্য তারা যদি মামলা দায়ের করে, সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনাদের এই মামলাটা কখনো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না বা আপনাদের এই মামলার রায় কখনো আপনাদের পক্ষে আসবে না। কেননা ১৯৬১ সালের ১৫ই জুলাইয়ের পূর্বের যে ঘটনা, সেই ঘটনায় আপনার পিতা যেহেতু মারা গিয়েছে আপনার দাদার পূর্বে বা আপনার মা যেহেতু মারা গিয়েছে আপনার নানার পূর্বে, আর এরকম ঘটনা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদেরা সম্পত্তি থেকে বঞ্চিত। কিন্তু এখনকার সময় যদি হয়ে থাকে বা যদি ১৯৬১ সালে ১৫ই জুলাইয়ের পরবর্তী ঘটনা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু সম্পত্তি পাবেন। অর্থাৎ আইয়ুব সরকারের শাসন আমল ১৯৬০ সালের দিকে যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে যারা এতিম হয় তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এটা কিভাবে? যেহেতু কোরআনে সূরা নিসার ১১ থেকে ১৩ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক কাকে কিভাবে কতটুকু সম্পত্তি দেওয়া হবে এই বিষয়ে স্পষ্টভাবে উনি উল্লেখ করে দিয়েছেন। তাই কোরআনের এই আয়াত অনুযায়ী সাধারণত যদি পিতার পূর্বে সন্তান মারা যায় বা যদি পিতার পূর্বে কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান মারা যায় এবং সেই সন্তানের যদি কোনো উত্তরাধিকার থাকে, তাহলেও তাদেরকে সম্পত্তি প্রদান করার কথা কিন্তু কোথাও উল্লেখ করা নেই। তাদেরকে আনুপাতিক হারে বা তাদের একটা নির্দিষ্ট রেশিও অনুসারে জাবিল ফুরুজ হিসেবে তাদের অংশ নিতে হবে। এইভাবে তাদের একটা অংশ দেওয়া হয়েছে। কিন্তু এই অংশটাও অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে কিছু ভূমিদস্যু ব্যক্তি আছে, কিছু পারিবারিক ভূমিদস্যু বা কিছু লোভী ব্যক্তি আছে, তারা এই এতিমদেরকে সম্পত্তি দিতে চায় না বা এতিমদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়। আর এর কারণেই আইয়ুব সরকারের কাছে সেই সময়ে কিছু একদল হকপন্থী আলিম ওনারা আবেদন করলো বা ওনারা অভিযোগ করলো যে আমরা যদি এমন করি বিষয়টা, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু এখানে এতিমদেরকে বঞ্চিত করার একটা প্রবণতা আছে বা এতিমদেরকে সম্পত্তি দিতে চায় না তাদের চাচারা বা মামারা,
সেক্ষেত্রে এখানে যদি বিষয়টি এমনভাবে পরিবর্তন করে একটা আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয়, যেখানে চাইলেই কোনো মামা বা কোনো চাচা বা কোনো খালা বা ফুপু ওই এতিম সন্তানদেরকে বঞ্চিত করতে পারবে না, তাহলে কিন্তু দেখা যাবে যে আইন পাশ হয়ে গেলে বা আইন তৈরি করে দিলে তখন আর এটা কখনো কোনো ব্যক্তি তারা এ ধরনের কোনো কার্যক্রম বা অবৈধভাবে কাউকে বঞ্চিত করার চেষ্টা করতে পারবে না। আর এটাকেই যুক্তি হিসেবে গ্রহণ করে এটার ভালো দিক বেশি পাওয়ার কারণে তৎকালীন আইয়ুব সরকার 1961 সালের 15 জুলাই এই মুসলিম পারিবারিক আইনটি পাশ করে। এবং মুসলিম পারিবারিক আইন অনুযায়ী উল্লেখ করে দেওয়া হয় যে এখন থেকে যদি কোনো ব্যক্তি মারা যায়, অর্থাৎ পিতার পূর্বে যদি সন্তান মারা যায়, সেক্ষেত্রে ওই সন্তানের যদি কোনো প্রতিনিধি থাকে, এই প্রতিনিধিটা মনে রাখতে হবে যে স্বামী বা স্ত্রী কিন্তু প্রতিনিধি হবে না, এই প্রতিনিধি হবে ছেলে অথবা মেয়ে। অর্থাৎ পিতার পূর্বে যদি সন্তান মারা যায় এবং সেই সন্তানের যদি কোনো প্রতিনিধি থাকে, তাহলে ওই সন্তান বেঁচে থাকলে ওই পিতার সম্পত্তি উনি যতটুকু লাভ করত সেই পরিমাণ সম্পত্তি ওনার প্রতিনিধিরা পেয়ে যাবে। অর্থাৎ বিষয়টি এরকম, যেহেতু আব্দুর রহিমের দিয়ে এক্সাম্পল দিছে, তাহলে আব্দুর রহিমকেই ব্যবহার করি। ধরে নিই আব্দুর রহিমের পূর্বে ওনার কোনো সন্তান আব্দুর রহমান মারা গিয়েছে, তাহলে আব্দুর রহিমের পূর্বে যেহেতু ওনার সন্তান রহমান মারা গিয়েছে, এখন রহমানের যতই ছেলে মেয়ে থাক, ও রহমান যে সম্পত্তিটা লাভ করতো সেই সম্পত্তি রহমানের ছেলে মেয়েরা আর পাবে না, যদি এই ঘটনাটি 1961 সালের 15 জুলাইয়ের পূর্বে হয়ে থাকে। আর যদি 1961 সালের 15 জুলাইয়ের পরের ঘটনা হয়ে থাকে, অর্থাৎ আব্দুর রহিম যখন মারা যাচ্ছে তার পূর্বে যদি ওনার ছেলে বা মেয়ে যদি মারাও যায়, তাহলেও ওনার ছেলে মেয়েদের যে প্রতিনিধি রয়েছে, অর্থাৎ যে ছেলে মেয়েরা আবার রয়েছে, তারা ওই সেম সম্পত্তি পাবে যদি 1961 সালে 15 জুলাইয়ের পরের ঘটনা হয়। অর্থাৎ বিষয়টি এভাবে ধরে নিই যে আব্দুর রহিম মারা যাচ্ছে এবং মারা যাওয়ার পর আব্দুর রহিমের আরও একাধিক ছেলে মেয়ে রয়েছে, ধরে নিই এক ছেলে এক মেয়ে এখনও বেঁচে রয়েছে। আর ওই যে আব্দুর রহমান যিনি, ওনার একটা ছেলে মারা গিয়েছে, ওই আব্দুর রহমানের একটা মেয়ে আছে বা একটা ছেলে বা মেয়ে আছে। এখন আব্দুর রহিমের যে সম্পত্তি বন্টন হবে, আব্দুর রহিমের সম্পত্তি এখানে 5 ভাগে বিভক্ত করতে হবে। অর্থাৎ ধরে নিতে হবে যে আব্দুর রহিমের 2 ছেলে জীবিত আছে, আব্দুর রহমান যে মারা গেলেও আব্দুর রহমান জীবিত আছে মানে ধরে নিতে হবে। আর আব্দুর রহিমের এখন যে একটা ছেলে জীবিত আছে, তাহলে 2 ছেলে আর 1 মেয়ে, তাহলে এই সম্পত্তিকে 5 ভাগে বিভক্ত করে 1 মেয়েকে 1 ভাগ দিতে হবে, আর যে ছেলে এখন জীবিত আছে তাকে 2 ভাগ দিতে হবে, আর আব্দুর রহমান যে ছেলে মারা গিয়েছে তাকে 2 ভাগ দিতে হবে। আর আব্দুর রহমানের যে সম্পত্তি, ওই আব্দুর রহমানের যে ভাগটা পেল আব্দুর রহমান, ওই ভাগ থেকে আব্দুর রহমানের যে ছেলে মেয়েরা এখন আছে তারা তাদের দাদার সম্পত্তি বা নানার সম্পত্তি পিতার কাছ থেকে বা পিতার প্রতিনিধি হিসেবে তারা এখন সেই সম্পত্তিটা সম্পূর্ণভাবে লাভ করবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে 1961 সালে 15 জুলাইয়ের পূর্বের ঘটনা যদি হয়, তাহলে তারা শত চেষ্টা করেও কিন্তু যতই আইনের আশ্রয় নিক, তারা কখনো কিন্তু এই ওয়ারিশ সম্পত্তির বা পৈতৃক সম্পত্তি লাভ করতে পারবে না। দ্বিতীয় পর্যায়ে যারা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে, সেটা হচ্ছে যাদেরকে হেবা করে দেওয়া হয়েছে বা দান করে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় উনি ওনার সম্পত্তি কারোর নামে হেবা করে দেয় বা কাউকে দান করে দেয় বা কারোর কাছে যদি বিক্রয় করে দেয়, সেক্ষেত্রে যদি সেইটা দলিল হয়ে যায়, অর্থাৎ যদি কোনো রেজিস্ট্রেশনকৃত বা রেজিস্ট্রিকৃত দলিল উনি বেঁচে থাকা অবস্থায় বা জীবিত থাকা অবস্থায় তৈরি করে দেন, সেক্ষেত্রে উনি মারা যাওয়ার পর ওনার যে ছেলেমেয়েরা আছে বা ওনার যে অংশীদার যারা হবে, তারা যদি বলে যে আমরা আমাদের পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি আমরা এখন সুষ্ঠু ভাগ করতে চাই, তাহলে কিন্তু এটা সম্ভব নয়। কেননা ওই পিতা বা মাতা উনি জীবিত থাকা অবস্থায় যে সম্পত্তিটা অন্যের কাছে বিক্রয় করে দিয়েছে, সেটা ওনার কোনো একটা ছেলের কাছে হতে পারে, সেটা কোনো একটা মেয়ের কাছে হতে পারে, কোনো একটা ছেলের ছেলেকে দিতে পারে বা মেয়ের মেয়েকে দিতে পারে। এক কথায় উনি ওনার সম্পত্তি যাকে ইচ্ছা তাকে দিয়ে যেতে পারেন জীবিত থাকা অবস্থায়। উনি মারা যাওয়ার পর ওনার নামের পাশে যতটুকু সম্পত্তি আছে বা যতটুকু সম্পত্তি অবশিষ্ট আছে, সেই সম্পত্তির ভাগ এখন সকল ছেলে মেয়েরা পাবে বা সকল অংশীদারেরা পাবে। কিন্তু উনি জীবিত থাকা অবস্থায় যে সম্পত্তি ওনার কোনো একটা ছেলেকে হেবা করে দিয়েছে বা কোনো একটি মেয়েকে হেবা করে দিয়েছে, ওই সম্পত্তির ভাগ এখন অন্য কেউ আর নিতে পারবে না, যদি দলিল হয়ে যায়। আর যদি দলিল না হয়, তাহলে ওই সম্পত্তির ভাগ এখন আবার সকলেই পাবে। এটা অবশ্যই মনে রাখবেন যে দলিলটা আবার রেজিস্ট্রেশনকৃত দলিল হতে হবে, আনরেজিস্টার্ড দলিল হলে হবে না। 3 নম্বরে, যাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ হত্যাকারী ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে তার সম্পত্তির ওয়ারিশ হতে পারবে না। মুসলিম ফারাইজ অনুযায়ী যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, তাহলে ওই ব্যক্তি যদি তার ওয়ারিশ বা উত্তরাধিকার হয়, তাহলে তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যদি কোনো সন্তান পিতাকে হত্যা করে, তাহলে মনে রাখবেন ওই সন্তান ওই পিতার যে সম্পত্তি পেত বা যতটুকু ভাগ পেত, উনি কখনো ওই পিতার সম্পত্তির আর ভাগ পাবে না, কেননা উনি হত্যাকারী। আর যেহেতু উনি হত্যাকারী হিসেবে সাব্যস্ত হয়েছে, যার কারণে ওনাকে বঞ্চিত করা হয়েছে। চতুর্থ পর্যায়ে, ধর্ম ত্যাগ করলে,
সাধারণত অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি তারা ধর্ম ত্যাগ করে, অর্থাৎ তারা মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম ধর্মান্তরিত হয়। যারা এই ধরনের ধর্মান্তরিত হয় তাদেরকেও ফারায়েজ অনুযায়ী তাদের ওয়ারিশ হিসেবে বা অংশীদার হিসেবে তাদের ভিতরে সম্পত্তি বন্টন করা হয়নি বা তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। তাহলে এটা অবশ্যই মনে রাখবেন যে ধর্মান্তরিত ব্যক্তিদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। 5 নম্বরটি, পৈতৃক ভিটার সম্পত্তি থেকে কন্যাদেরকে বঞ্চিত করা হয়েছে। যদিও এই বিষয়টি কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী বা মুসলিম ফারাইজ অনুযায়ী কিন্তু এটা বৈধ নয়, কিন্তু একটা প্রোপাগান্ডা আছে বা বাংলাদেশে একটা প্রচলিত রীতি আছে, অনেক লয়ার অ্যাডভোকেটও বিষয়টা স্বীকার করে, অর্থাৎ পৈতৃক ভিটা যে সম্পত্তি, এই পৈতৃক ভিটার সম্পত্তি থেকে কন্যাদেরকে বঞ্চিত করা হয়েছে, এই বিষয়টি ওনারা উল্লেখ করেন। কিন্তু মূল বিষয় হচ্ছে যে পবিত্র কোরআনে সূরা নিসার 11 থেকে 13 নম্বর আয়াতে যে মুসলিম ফারাইজ সম্পর্কিত যে আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের কোথাও উল্লেখ করা হয়নি যে সম্পত্তি ভিটার সম্পত্তি থেকে কন্যারা বঞ্চিত হবে। যেহেতু কন্যারা অংশীদার, তাহলে কন্যারা যদি পিতার সম্পত্তি লাভ করে, তাহলে ওই পিতার সম্পত্তি যেখানে যেখানে আসে সেখানে প্রত্যেকটা জায়গাতেই ওই কন্যা তাদের প্রকৃত যে অংশ সেই অংশের তারা বুঝে নিতে পারবে, তারা সেই অংশ অনুযায়ী তারা সম্পত্তি ভাগ করে নিতে পারবে। তবে বাংলাদেশে একটা প্রোপাগান্ডা রয়েছে যে পৈতৃক ভিটার যে সম্পত্তি বা বাড়ির যে সম্পত্তি, সেই বাড়ির সম্পত্তি শুধুমাত্র ছেলেরা পাবে এবং এই বাড়ির সম্পত্তি থেকে কোনো ধরনের ভাগ মেয়েরা চাইতে পারবে না। যেহেতু সামাজিকভাবে ভিটাতে অবস্থান করে পুত্র সন্তান আর কন্যাদেরকে দূরে বিবাহ দেওয়া হয়, তাই ভিটার সম্পত্তি যদি কন্যারা দাবি করে আর ওই পুত্র সন্তানের যদি সক্ষমতা না থাকে বোনের ওই সম্পত্তি বা বোনের অংশটা টিকিয়ে রাখার মতন, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বোন ওই সম্পত্তি বাইরে কারো কাছে বিক্রয় করে দেয়। আর এটাতে ভাইয়েরা চরম বিপদে পড়ে, কারণ তাদের ভিটার সম্পত্তি যদি বাইরে চলে যায় সেক্ষেত্রে তাদের সমস্যা হয়, যার কারণে এই কথাটা বলা হয়। কিন্তু আসল বিষয় হচ্ছে যে ভিটার সম্পত্তি থেকেও কন্যারা অংশ পাবে, মাঠের সম্পত্তি থেকেও কন্যারা অংশ পাবে, আবাসিক সম্পত্তি, বাণিজ্যিক সম্পত্তি, সকল জায়গা থেকেই কন্যারা অংশ পাবে। অর্থাৎ ভাই যতটুকু পাবে তার অর্ধেক অংশ করে কন্যারা সকল জায়গাতেই পাবে এবং কন্যা চাইলে তার অংশ সে বাইরে কারো কাছেও বিক্রয় করে দিতে পারে। যদি কোনো ভাইয়ের সক্ষমতা থাকে তাহলে অবশ্যই সেই ভাইয়ের উচিত হবে বোনের কাছ থেকে তার অংশটা কিনে নেওয়া। তবে আমাদের দেশে কিন্তু কখনো এই ফারাইজের যে সম্পত্তি সেটা কখনো 16 আনা হিসাবে কোনো ওয়ারিশ ক্রয় করে না। আর বোনেরাও বিষয়টি জানে যে ভাইয়েরা সাধারণত 16 আনা টাকা দিয়ে তারা তাদের সম্পত্তি ক্রয় করতে সক্ষম হবে না, যার কারণে বোনেরাও এই ক্ষেত্রে সহানুভূতি দেখায় এবং তারাও আন্তরিকতা দেখিয়ে ভাইদের প্রতি একটা সিমপ্যাথি দেখিয়ে যথাযথ দেখা যাচ্ছে যে বাজার দরে যেটা হয় তার থেকে অনেক কম মূল্যে সেই সম্পত্তি ভাইদেরকে তারা দান করে দেয় বা ভাইদের কাছে বিক্রয় করে। তাহলে প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন যে এই 5 শ্রেণীর ওয়ারিশরা তারা যত চেষ্টা করুক বা যতই তারা কোর্টের দ্বারস্থ আইনের মাধ্যমে যতই তারা প্রতিকার নেওয়ার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই এই 5 শ্রেণীর ওয়ারিশ তারা তাদের ওয়ারিশ সম্পত্তির অংশ বুঝে নিতে সক্ষম হবে না বা তারা শত চেষ্টা করেও তাদের ওয়ারিশ সম্পত্তির ভাগ তারা নিতে পারবে না।